দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। আগের যে ভিডিওতে আমি বলেছিলাম ইতিহাস বিষয়, ইতিহাসের সেকেন্ড যে অধ্যায়টি আছে সেখানে আমি যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আলোচনা করছিলাম এবং তার পরবর্তী অংশ এখানে বলছি। যেহেতু চ্যাপ্টারটি বড় সেই জন্য এখানে একটু দুটো ভিডিও লেগেই যাচ্ছে এই চ্যানেলটিতে, ইতিহাসের ভিডিওটিতে। এবং এখানে আমি বলি যে যারা খুব অল্প সময়ের মধ্যে এই চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা পেতে চাইছো তাহলে কিন্তু দেখতে পারো, না হলে প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটি চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে ধরে ধরে এখানে বোঝানো আছে। এবং এখানে আমি শেষ করেছি সেখানে হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার বিষয়ে আমি আগেই বলেছি জনশিক্ষা কমিটি গঠন করা হয়েছিল 1823 খ্রিস্টাব্দে এবং সেখানে বলা হয়েছিল যে 1 লক্ষ টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে এবং সেটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর নামও বলেছি। এই প্রসঙ্গে মেকলে মিনিট বা উডের ডেসপ্যাচ খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের টিকা হিসেবে আসে। মেকলে কী চেয়েছিলেন? মেকলে চেয়েছিলেন যে ইংরাজি শিক্ষায় শিক্ষিত হোক ভারতীয়রা, তারা আদব কায়দায় পুরোপুরি ব্রিটিশ হয়ে উঠুক এবং রুচিতে, চিন্তা ভাবনা, পোশাকে, খাবার দাবার সমস্ত কিছু ব্রিটিশদেরই মতন হয়ে উঠুক এবং তারা জন্মসূত্রে ভারতীয় হওয়া সত্ত্বেও তারা হবে প্রবলভাবে ব্রিটিশ অনুগত। ঠিক আছে, কিন্তু উডের ডেসপ্যাচে কী বলা হয়েছে? সেখানে বলা হয়েছে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা যে ধাপে ধাপে পরিকাঠামোটা হয় সেটাকে একটু ঢেলে সাজাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু 1854 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং বিএমসি মানে বোম্বে, ম্যাড্রাস, ক্যালকাটা এই 3টে জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এবং আসি এবারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বতে এবং এর পরে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট সোসাইটি ছিল তারাই কিন্তু প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন, কিন্তু যেহেতু তারা মিশনারি ছিল সেই জন্য তাদের স্থাপিত বালিকা বিদ্যালয়টিকে প্রথম বালিকা বিদ্যালয় বলা হয় না। এবং এখানে উইলিয়াম কেরি, জেমস ওবার্ড, মার্সম্যান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মিশনারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উদ্যোগ নিয়েছিলেন, প্রায় 126টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যেটা বর্তমানে স্কটিশ চার্চ নামে পরিচিত, সেটা আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর প্রমুখর উদ্যোগে হিন্দু স্কুল, যেটা ওরিয়েন্টাল ভবনের কাছে গোরাচাঁদ বসাকের বাড়ির বৈঠকখানায় 20 জন স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল হিন্দু স্কুলের যাত্রা এবং সেটি পরবর্তীকালে হিন্দু বিদ্যালয় এবং হিন্দু স্কুল থেকে হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ, তারপরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এরপরে পটলডাঙ্গা একাডেমি, যেটা হেয়ার স্কুল নামে পরিচিত, এরকম বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিঙ্কোয়াটার বিটন সাহেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যৌথ উদ্যোগে বেথুন স্কুল স্থাপিত হলো, যেটা ছিল ভারত তথা এশিয়ার প্রথম বালিকা বিদ্যালয়। এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো অনস্বীকার্য। তিনি প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং নিজের খরচায় বিদ্যালয়গুলিকে চালাতেন এবং পরিদর্শন করতেন। নিজের মায়ের নামে একটি ভগবতী বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীরসিংহ গ্রামে, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, এবং তার উদ্যোগ তো অসামান্য ছিল নারী শিক্ষা বিস্তারে। এবং এই প্রসঙ্গে কাদম্বিনী গাঙ্গুলির কথাও এসে যাচ্ছে। কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা ডাক্তার, আর স্বর্ণকুমারী বসু, চন্দ্রমুখী বসু, এরা সবাই প্রথম স্বর্ণকুমারী ঘোষাল, তিনি ঔপন্যাসিক ছিলেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম গ্র্যাজুয়েট ছিলেন এরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এবং রাজা রামমোহন রায় আর রাধাকান্ত দেবের ভূমিকা তো অসামান্য ছিল শিক্ষার ক্ষেত্রে, কারণ সংস্কৃত কলেজের বিরোধিতা করেছিলেন প্রথম বাঙালি, যিনি একমাত্র বাঙালি, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি বলেছিলেন সংস্কৃত কোনো কাজের ভাষা নয়, এটা মাধ্যমে কোনো কর্মজগতে প্রবেশ করা যে কাজ করা যায় না, সেই জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা তিনি বিরোধিতা করে ইংলিশ
ইংরেজি সাহিত্যের ওপর গুরুত্ব দিতে বলেন। রাধাকান্ত দেবও কিন্তু শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু স্ত্রী শিক্ষা প্রসারে অনেক ভূমিকা পালন করেন। এবং মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে যে সব ব্যবচ্ছেদ করেছিলেন, সেখানেও রাধাকান্ত দেবের একটা উদ্যোগ ছিল, ঠিক আছে। এবং কলকাতা মেডিকেল কলেজ যে স্থাপন হয়েছিল, সেইখানে মতিলাল সেন জমি দান করেছিলেন। ক্যালকাটা মেডিকেল কলেজে পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করা হতো, যেটা হচ্ছে শল্য চিকিৎসা। এবং আগে তো ভারতে আয়ুর্বেদ চর্চা ছিল, আয়ুর্বেদ তো এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু তখন সেই সময় যে আধুনিক চিকিৎসা, শল্য চিকিৎসা, ইউরোপীয় পদ্ধতিতে চিকিৎসা করা, সেই সমস্ত কিছু কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজ কিন্তু সেই যাত্রাপথ শুরু করেছিল। এখানকার প্রথম মুসলিম ডাক্তার ছিলেন রহিম খান। আর মধুসূদন গুপ্ত সব ব্যবচ্ছেদ করেছিলেন, কারণ সেই সময় মৃতদেহ কাটা নিয়ে একটা শোরগোল পড়ে যায়, কারণ মৃতদেহ কাটলে একটা ছোঁয়াছুঁয়ি বাজবিচার এরকম তো লেগেই থাকতো, কিন্তু ডাক্তারি পড়তে গেলে তো মৃতদেহ কাটতেই হবে সেই প্রসঙ্গে। আচ্ছা, এরপরে আসছি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বইতে যেটুকু আছে সেইটুকুই খুব গুরুত্বপূর্ণ। 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, লর্ড ক্যানিংয়ের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এটির প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং, উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি। এরপরে স্যার গুরুদেব বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন প্রথম ভারতীয় উপাচার্য। তারপরে আশুতোষ মুখোপাধ্যায়ের আমলে এই যে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চরম শিখরে পৌঁছয়। বেণীমাধব বড়ুয়া এখানকার ছাত্র ছিলেন, তিনি এশিয়ার প্রথম ডিলিট। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বোস এরা ছিলেন প্রথম গ্র্যাজুয়েট। এরপরে যেটা হচ্ছে ব্রাহ্ম সমাজের উদ্যোগ, ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করেছিল, যেটা হচ্ছে মূর্তি পূজার বিরোধিতা করেছিল। বিভিন্ন ধরনের দেবদেবীর আরাধনা করতে গিয়ে একটা দ্বন্দ্ব, একটা লড়াই বেঁধে গেছিল, সেই কারণে তারা বলেছিল একেশ্বরবাদ, মানে ঈশ্বর পরম ব্রহ্ম এবং ঈশ্বরের কোনো আকার নেই, এরকম নিরাকার পরম ব্রহ্মের আরাধনা করতো ব্রাহ্মরা। এবং তারা একটি প্রার্থনা গৃহে যেত এবং প্রার্থনা গৃহে বসে তারা আরাধনা করতো, এটাকেই তারা ঈশ্বর আরাধনা বলে মানত। কিন্তু এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিলেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে ঠাকুর পরিবারের সবাই ব্রাহ্ম ছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে অক্ষয় কুমার দত্ত, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন প্রমুখ যুক্ত ছিলেন। এবং এখানে ব্রাহ্ম সমাজের যাত্রাপথ শুরু হয়, বিভিন্ন শাখায় এটি বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় এদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে। কিন্তু শহরতলি বা শহরে এই কর্মকাণ্ড বেশি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এখানে বিভিন্ন প্রচলিত কুসংস্কারের বিরোধিতা করা, বহু বিবাহ, বাল্যবিবাহের বিরোধিতা করা, বিধবা বিবাহ প্রচলন করা, আর সমাজে নারী শিক্ষার প্রসার ঘটানো, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ প্রমুখ অনেক বড় বড় কাজ এরা করেছিল। সতীদাহ প্রথা প্রসঙ্গে আসি। সতীদাহ প্রথা তো একটা নারকীয় ঘটনা ছিল, সতীদাহ, এবং জীবন্ত পুড়িয়ে মারা হতো। সেই ঘটনার প্রতিবাদ করে রাজা রামমোহন রায় বেন্টিকের সহায়তায় সতীদাহ প্রথা নিবারণ করেন। এবং তিনি এই যে সতীদাহ প্রথা নিবারণ করছেন, এই প্রসঙ্গে তিনি স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন। এবং এটি বেন্টিকের চেষ্টায় 17 নম্বর রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এরপরে নব্যবঙ্গ গোষ্ঠী আসি। নব্যবঙ্গ গোষ্ঠীর ডিরোজিও সম্পর্কে ক্লাস 8-এ তোমরা পড়েছো। এবং সেখানে ডিরোজিওর পুরো নাম তো জানতেই হবে, যে হচ্ছে হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও। ডিরোজিও খুব অল্প বয়সী মারা যান। তিনি হিন্দু কলেজের জনপ্রিয় একজন অধ্যাপক ছিলেন, তার অনুগামীদের নব্যবঙ্গ গোষ্ঠী বলা হতো। তিনি অনেক পত্রিকা প্রকাশ করেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা হচ্ছে মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একটি টপিক দিয়ে দিতেন ছাত্রদের, সেই টপিকটির পক্ষে এবং বিপক্ষে বলার জন্য আহ্বান জানাতেন। এতে কি হতো, জনমত গঠন হতো, তাদের স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটতো, তারা চিন্তাভাবনা করতে পারত সেই সম্বন্ধে এবং কথাবার্তা নিজের মতামত দিতে পারত। এটা তার একটা খুবই জনপ্রিয় ঘটনা। আর তিনি ছাত্র মহলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু তার ছাত্ররা অনেক উগ্রতার পরিচয় দিয়েছিল। তাদের যে প্রতিবাদটা সেটা অনেক
স্বাধীনতার সীমা অতিক্রম করে গেছিলো, তারা অনেক সময় উগ্রতার পরিচয় দিয়েছিল, সেক্ষেত্রে তাদেরকে কালা পাহাড়, উচ্ছৃঙ্খল এই সমস্ত কিছু আখ্যা দেওয়া হয়, নেতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন ইনি হজযাত্রা করেছিলেন এবং হজযাত্রা করে ফিরে আসার পর নিজেকে একদম নিঃস্ব করে দিয়ে সমস্ত কিছু তিনি দান করে দিয়েছিলেন। তিনি মহাদানী ছিলেন এবং তারই দানেতে, তারই মানে কি বল, তার একটা আন্তরিক যে প্রচেষ্টায় হাজী মোহাম্মদ মহসিনের হুগলি মহসিন কলেজ, হুগলি ইমামবাড়া হাসপাতাল, ইমামবাড়ায় প্রতিষ্ঠিত হয়। তার এই দান অসামান্য ছিল। আচ্ছা, বিধবা বিবাহ আন্দোলন তিনি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীমতি এবং শ্রীশচন্দ্রের প্রথম বিয়ে দিয়েছিলেন এবং নিজের ছেলেরও তিনি বিধবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে কৌলিন্য প্রথা রাখতে গিয়ে বহু বিবাহ একটা প্রচলন হয়ে গেছে এবং বহু বিবাহ করতে গিয়ে অনেক বৃদ্ধ মানুষ কম বয়সী অনেক বালিকাকে বিয়ে করছে এবং তার ফলে তাদের যখন দেহান্ত হচ্ছে, তারা যখন মারা যাচ্ছে বৃদ্ধগুলো, তখন সেই বালিকাটি বিধবা হচ্ছে এবং তারা একবার আহার করতো, একাদশীর দিন জল পর্যন্ত খেত না। এইভাবে তারা মানে অপরিসীম কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করে। সেই কারণে তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। ঠিক আছে, এবং এখানেও এটা আইন করে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং স্বাস্থ্যসম্মত সেটা তিনি ব্যাখ্যা করে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আছে। ব্রাহ্ম সমাজে অনেকগুলো ভাগ আছে। ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন কেশবচন্দ্র সেন এবং ব্রাহ্ম সমাজের যে ভাগটা, ডিভাইডেশনটা, এটা ভাগ হয়ে যায় কেশবচন্দ্র সেনের জন্য। কেশবচন্দ্র সেন কিন্তু ব্রাহ্ম সমাজের যে রীতিনীতি সেটা লঙ্ঘন করেছিলেন। তিনি নিজের বালিকা কন্যার বিয়ে কোচবিহারের যে মহারাজা তার সঙ্গে দিয়েছিলেন এবং এর ফলে যে বাল্য বিবাহের বন্ধ করার যে নিয়মটা ব্রাহ্ম সমাজে প্রচলন আছে সেটা তিনি লঙ্ঘন করেছিলেন বলে তার বিরুদ্ধে সবাই যায় এবং তাকে একাকী করে দিয়ে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে পড়ে, বিভাজন হয়ে পড়ে। আর 1872 সালে 3 আইন পাস হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহ চালু করা। এরপরে আসছে সর্বধর্ম সমন্বয় আদর্শ। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রসঙ্গে বলি, যেটা হচ্ছে সর্বধর্ম সমান। এই তিনজনেই এই কথা বলেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ, ঈশ্বর এক অভিন্ন, বিভিন্নভাবেই তাকে ডাকতে পারো। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন জগৎময় ঈশ্বর ছড়িয়ে আছে, সমস্ত জীবে আছে ঈশ্বর, ঈশ্বর সেবাই হচ্ছে জীব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। আর লালন ফকির বলেছিলেন যে জাতের কোনো ভেদাভেদ নেই, সকল ধর্ম সকল জাতি সমান। কারণ তিনি মুসলিম ঘরে জন্ম হয়েও তার হিন্দুরা তাকে হিন্দু ঘরে জন্ম হয়েও মুসলিমরা তাকে প্রাণ বাঁচিয়েছিল। সেই জন্য তিনি জাতের কোনো রূপ খুঁজে পাননি, সেই জন্য তিনি তার কাছে মানুষই সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত চ্যাপ্টারটা সংক্ষেপে বলে দিলাম। দেখতে থাকো ভিডিও এবং সাবস্ক্রাইব করে নিও।